এই ভিডিওতে আমার কাছে তোমাদের জন্য ডাব্লিউডাব্লিউর সাথে জড়িত কিছু খবরাখবর আছে, যেমন কোন সুপারস্টার কখন রিটার্ন করতে পারে। তোমরা অনেকেই অনেক সুপারস্টারের কথা জানতে চাইছো যে সেই সুপারস্টারের কখন রিটার্ন হতে পারে, তো সেই নিয়ে কিছু আপডেট আছে যেটা আমি তোমাদের দেবো। এবং তার সাথে সাথে আমরা এই সপ্তাহে যে স্যাটারডে নাইটস মেন ইভেন্ট হতে চলেছে এই রবিবারে, সেই স্যাটারডে নাইটস মেন ইভেন্টের প্রত্যেকটা ম্যাচের রেজাল্ট প্রেডিকশনও এই ভিডিওতেই করবো, তাই ভিডিওটা পুরোটা দেখো। আর হ্যাঁ, ভিডিওটা শেষ অবধি দেখলে তোমরা এটাও জেনে যাবে যে এখন সামার স্ল্যামের একটা বিশাল বড় ম্যাচ যেটা হতে চলেছে ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ রোমান রিংস আর সেথ রলিন্সের মধ্যে। তো সেই ম্যাচে যেই দুজন সুপারস্টার কম্পিট করছে তারা এখন ডাব্লিউডাব্লিউ থেকে কত টাকা কামাচ্ছে, তো এইটা জানারও কিউরিওসিটি অনেকের মধ্যে থাকে। তো সেই কারণে সেটা তোমরা এই ভিডিওটা পুরোটা দেখলে জেনে যাবে, তাই ভিডিওটা কিন্তু মোটেই স্কিপ করো না, পুরোটা দেখো, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে কথা শুরু করা যাক ড্রিউ ম্যাকইন্টায়ারকে নিয়ে। তো ড্রিউ ম্যাকইন্টায়ারকে আমরা রেসলমেনিয়ার পর থেকে আর ডাব্লিউডাব্লিউতে দেখতে পাচ্ছি না, এটা আমি তোমাদের রেসলমেনিয়ার আগেই বলে দিয়েছিলাম যে ড্রিউ ম্যাকইন্টায়ার রেসলমেনিয়ার পর তার একটা সিনেমার শুটিংয়ের জন্য যাবে। সেই সিনেমাটা যতদিন না শেষ হচ্ছে ততদিন সম্ভবত আমরা ড্রিউ ম্যাকইন্টায়ারকে আর ডাব্লিউডাব্লিউতে দেখতে পাবো না। তো সম্ভবত সেই সিনেমাটার শুটিং শেষ হয়ে গেছে, কিন্তু তাহলে ড্রিউ ম্যাকইন্টায়ার কেন ডাব্লিউডাব্লিউতে আর আসছে না? প্রথম তো হলো ডাব্লিউডাব্লিউর কাছে সম্ভবত ড্রিউ ম্যাকইন্টায়ারের জন্য কোনো প্ল্যান নেই, কিন্তু যেই কারণটার জন্য অ্যাকচুয়ালি এই মুহূর্তে ড্রিউ ম্যাকইন্টায়ার ডাব্লিউডাব্লিউতে আসছে না সেটা হলো ড্রিউ ম্যাকইন্টায়ার ডাব্লিউডাব্লিউর বাইরে আরও কিছু প্রজেক্ট সাইন করে ফেলেছে, মানে আরও সম্ভবত দু একটা সিনেমা সে পেয়ে গেছে, আর সেই সিনেমার কাজগুলো সে শুরু করে দিয়েছে বা শুরু করতে চলেছে। তার মানে হচ্ছে এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউর কাছে ড্রিউ ম্যাকইন্টায়ারের জন্য প্ল্যান না থাকলেও ডাব্লিউডাব্লিউর বাইরে ড্রিউ ম্যাকইন্টায়ারকে তার প্রাপ্য সম্মানটা দেওয়া হচ্ছে আর তাকে কাজ দেওয়া হচ্ছে, আর সেই কারণে এই মুহূর্তে আমরা ড্রিউ ম্যাকইন্টায়ারকে ডাব্লিউডাব্লিউতে দেখতে পাচ্ছি না। কিন্তু হ্যাঁ, এটা ভুলে গেলে চলবে না, ড্রিউ ম্যাকইন্টায়ার এখনও ডাব্লিউডাব্লিউর সাথে আন্ডার কন্ট্রাক্টে আছে। তাই ডাব্লিউডাব্লিউর কাছে যদি ড্রিউ ম্যাকইন্টায়ারের জন্য কোনো প্ল্যান বা কোনো কিছু ফিউচারে আসে, কোনো গল্প বা কোনো স্টোরি লাইন, তাহলে অবশ্যই আমরা ড্রিউ ম্যাকইন্টায়ারকে সেই সময় ডাব্লিউডাব্লিউতে দেখতে পেয়ে যাব। কিন্তু এখন দেখে মনে হচ্ছে এখন ড্রিউ ম্যাকইন্টায়ারের ফোকাস ডাব্লিউডাব্লিউর ভেতরের থেকে বেশি ডাব্লিউডাব্লিউর বাইরে আছে, কারণ সেখানেই তাকে ভালোভাবে ইউজ করা হচ্ছে। তো দেখা যাক ডাব্লিউডাব্লিউ কখন ড্রিউ ম্যাকইন্টায়ারকে ঠিকমতো ইউজ করার রাস্তা খুঁজে বের করে, আর যখন বের করবে তখনই আমরা ড্রিউ ম্যাকইন্টায়ারকে আবার ডাব্লিউডাব্লিউতে দেখতে পেয়ে যাবো, যেটা অন্তত সামার স্ল্যামের আগে তো হচ্ছে না। প্ল্যান্স তো আরও একটা সুপারস্টারের জন্য ডাব্লিউডাব্লিউর কাছে নেই, যেটা হচ্ছে জর্ডানি গ্রেস। তো জর্ডানি গ্রেসকেও আমরা বহুদিন ডাব্লিউডাব্লিউতে দেখতে পাইনি, মনে আছে তো? তো জর্ডানি গ্রেসকে লাস্ট আমরা যখন ডাব্লিউডাব্লিউতে দেখেছিলাম সেটা ছিল এপ্রিল মাস, আর এপ্রিল মাসের 17 তারিখে লাস্ট মনে জর্ডানি গ্রেস কম্পিট করেছিল, যখন তার সাথে জেট কার্গিলের একটা ফিউড চলছিল, আর সেই ফিউডটা তো সে হেরেই গেছিলো। তো জর্ডানি গ্রেসকে যখন ডাব্লিউডাব্লিউ টিএনএ থেকে নিয়ে এসেছিল, সে আগে টিএনএ নকআউট চ্যাম্পিয়ন ছিল। তো সেই সময় যখন টিএনএ থেকে নকআউট চ্যাম্পিয়ন জর্ডানি গ্রেসকে ডাব্লিউডাব্লিউতে নিয়ে আসা হয়েছিল, তখন অনেক হাইপের সাথে নিয়ে আসা হয়েছিল, আর দেখে মনে হয়েছিল তাকে ডাব্লিউডাব্লিউ বিশাল ভালোভাবে ইউজ করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি ডাব্লিউডাব্লিউ তাকেও ঠিকমতো এখনও ইউজ করতে পারিনি, আর এই মুহূর্তে তো তাকে ডাব্লিউডাব্লিউতে দেখাও যাচ্ছে না। তো এই মুহূর্তে খবর এটাই আছে যে জর্ডানি গ্রেসের জন্য ডাব্লিউডাব্লিউর কাছে এই মুহূর্তে কোনো প্ল্যান নেই, বা তাকে কীভাবে ইউজ করা উচিত সেই আইডিয়াটা ডাব্লিউডাব্লিউর ক্রিয়েটিভ টিম এখনও বের করতে পারছে না। তো সেই কারণেই জর্ডানি গ্রেস এখন ডাব্লিউডাব্লিউর বাইরে আছে, আর সেই উপায়টা যখন ডাব্লিউডাব্লিউ টিম পেয়ে যাবে বা কীভাবে তাকে ইউজ করা দরকার সেটা যখন তারা ভেবে ফেলবে, তখন জর্ডানি গ্রেসকেও তারা আবার ইনরিং টেলিভিশন ইন অ্যাকশনে নিয়ে আসবে। কী বললাম? ইনরিং টেলিভিশন ইন অ্যাকশন, মানে টেলিভিশনের মধ্যে ইনরিং অ্যাকশনে নিয়ে আসবে, এটাই আমি বলতে চাইছি আর কি। আর হ্যাঁ, তার সাথে সাথে তোমাদের একটু কেভিন ওয়েন্সের কথাও বলে রাখি, কারণ কেভিন ওয়েন্সের কথা অনেকে জিজ্ঞাসা করছো। তো সত্যি বলছি, কেভিন ওয়েন্সকে নিয়ে এই মুহূর্তে কোনো রকম কোনো আপডেট নেই। তোমরা চিন্তা করো না, যখনই কেভিন ওয়েন্সকে নিয়ে কোনো সলিড আপডেট আসবে যে কেভিন ওয়েন্স কবে রিটার্ন করতে পারে বা না পারে, সেইটা আমি চ্যানেলে তোমাদের বলে দেবো। আর এই মুহূর্তে যেহেতু কেভিন ওয়েন্সকে নিয়ে কোনো আপডেট নেই, তাই এই মুহূর্তে আমিও কেভিন ওয়েন্সকে নিয়ে কিছু বলতে পারছি না। কিন্তু হ্যাঁ, আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি অনেকগুলো সুপারস্টারের ফিউচার, অনেকগুলো সুপারস্টার কবে রিটার্ন করতে পারে সেই নিয়ে কথা বলেছিলাম। সেখানে আমি তোমাদের একটা আইডিয়া দিয়েছিলাম যে কেভিন ওয়েন্সের রিটার্ন সম্ভবত আমরা কবে দেখতে পেতে পারি। তাই তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর আই ট্যাবে বা এই ভিডিওর ডেসক্রিপশনে কোথাও একটা পেয়ে যাবে। তো সেখানে গিয়ে সেই ভিডিওটা তোমরা একবার চেক আউট অবশ্যই করতে পারো। নেক্সট কথা বলা যাক ব্রন ব্রিকারকে নিয়ে। তো ব্রন ব্রিকার এখন ডাব্লিউডাব্লিউর প্রতি একটু ফ্রাস্ট্রেটেড আছে, মানে ব্রন ব্রিকারকে ডাব্লিউডাব্লিউ যেভাবে ব্যবহার করছে বা ডাব্লিউডাব্লিউর ভাষায় যেইভাবে ব্রন ব্রিকারকে বুক করা হচ্ছে, সেটা ব্রন ব্রিকারের মোটেই ভালো লাগছে না। মানে তোমরা মনে করো, যখন ব্রন ব্রিকারকে মেন রোস্টারে নিয়ে আসা হয়েছিল, তখন ব্রন ব্রিকারের প্রতি আমাদের সবার কত আশা ছিল যে ব্রন ব্রিকার একদিন ডাব্লিউডাব্লিউর টপ সুপারস্টার হতে পারে,
পারবে, বাট ডাব্লিউডাব্লিউ সেইভাবেই ব্রন ব্রেকারকে প্রেজেন্ট করার চেষ্টা করেছিল। তারপর আমরা দেখতে পেলাম ব্রন ব্রেকারকে ভিশনের মধ্যেও অ্যাড করা হলো, কিন্তু যতদিন সেথ রলিন্স ছিল ততদিন তো সব কিছু ঠিকঠাক চলেছিল। কিন্তু যখন সেথ রলিন্স ভিশন থেকে বেরালো আর ব্রন ব্রেকারের সাথে রিসেন্টলি যখন সেথ রলিন্সের ফিউড শেষ হলো, তারপর থেকেই ব্রন ব্রেকারের অবস্থাও যেন কোথাও না কোথাও খারাপ হয়ে গেছে, আর ব্রন ব্রেকারকে আসে আগের ব্রন ব্রেকারের মতো লাগছে না। আর এখন যদি রিসেন্ট টাইমের কথা বলা হয়, যখন এই ম্যাক্সিন নুবরি অস্টিন থিওরির স্টোরি লাইন চলছে, তখন ব্রন ব্রেকার রিসেন্টলি ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতে তো গেছে, কিন্তু ট্যাগ টিম চ্যাম্পিয়ন হওয়ার পরেও দেখে মনে হচ্ছে ব্রন ব্রেকার কোথাও না কোথাও ভিশনের সাইড ক্যারেক্টার হয়ে রয়ে গেছে। মানে যেখানে ব্রন ব্রেকারের বুকিং হয়তো রিসেন্টলি ওবা ফেমিকে যেভাবে আমরা দেখতে পাচ্ছি সেই টাইপের হতে পারতো, সেখানে ব্রন ব্রেকার কোথাও না কোথাও যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। আর এই কারণেই ব্রন ব্রেকার নিজের বুকিংকে নিয়ে খুব একটা হ্যাপি না, বা ডাব্লিউডাব্লিউর প্রতি খুব একটা হ্যাপি না। সে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে যে তাকে কীভাবে ডাব্লিউডাব্লিউতে ব্যবহার করা হচ্ছে। আর আমি তো বলবো তার হওয়া উচিত, কারণ তাকে নিয়ে যেইভাবে ডাব্লিউডাব্লিউ আশা দেখিয়েছিল বা যেইভাবে তাকে প্রমিস করেছিল ডাব্লিউডাব্লিউ একটা বড় সুপারস্টার বানানোর, সেইটা এখন অবধি তো ডাব্লিউডাব্লিউ করতে পারেনি। আর আমি তো বলবো যতদিন ব্রন ব্রেকার এই ভিশনের মধ্যে আটকে থাকবে ততদিন ব্রন ব্রেকারের সাথে ভালো কিছু এই মুহূর্তে হবে বলেও মনে হচ্ছে না। সে একটা সাইড ক্যারেক্টার হয়ে থেকে যাবে, বা তার পোটেনশিয়াল যতটা সে ততটা মানে সেই লেভেলে গিয়ে হয়তো পারফর্ম করতে পারবে না, আমার এটা পার্সোনালি মনে হয়। তাই আমার মনে হয় যদি ব্রন ব্রেকারের সাথে ভালো কিছু করতে হয় তাহলে ব্রন ব্রেকারকে সবার প্রথমে তো ভিশনের থেকে আলাদা করতে হবে। মানে তার কাছে এখন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ থাকা না থাকা সমান ব্যাপার, তাই সে যদি তাড়াতাড়ি তার ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ হেরেও যায় তাতেও কিছু যায় আসবে না। কিন্তু যেইভাবেই হোক না কেন ভিশনের থেকে ব্রন ব্রেকারকে আলাদা করে ব্রন ব্রেকারকে একজন সিঙ্গেল সুপারস্টারের মতো যদি ডাব্লিউডাব্লিউ মানে অ্যাডভান্স করতে পারে বা নিয়ে যেতে পারে, তাহলে আমার মনে হয় ব্রন ব্রেকারের সিচুয়েশন কিছুটা সামলানো যেতে পারে। তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। কিন্তু সময় খারাপের যখন কথা হচ্ছে তখন ব্রন ব্রেকারের থেকেও সময় বেশি খারাপ চলছে এখন কিথ লির। কিথ লিকে মনে আছে? কিথ লিকে 2018-19 দিকে ডাব্লিউডাব্লিউ যখন এনএক্সটিতে ব্যবহার করছিল তখন কিথ লিকে দেখেও মনে হচ্ছিল যে কিথ লিও কত বড় সুপারস্টার হতে পারবে ফিউচারে ডাব্লিউডাব্লিউর জন্য। আর আমার তো কিথ লির কথা যখনই মনে হয় তখন একটা জিনিসের কথা মনে পড়ে, সেটা হচ্ছে সম্ভবত 2019-এর, হ্যাঁ 2019 বা 2018 সার্ভাইভার সিরিজ, আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, তোমরা একটু আমাকে কারেক্ট করে দিও। সম্ভবত 2019-এর সার্ভাইভার সিরিজে আমরা যখন রস ম্যাকডাউন আর এনএক্সটির মধ্যে ম্যাচ দেখেছিলাম তখন লাস্টে সেই ম্যাচে বেঁচেছিল রোমান রিংস আর কিথ লি। তারপর রোমান রিংস আর কিথ লির মধ্যে যে কনফ্রন্টেশনটা হয়েছিল আর যে ছোটোখাটো একটা ম্যাচ আমরা দেখেছিলাম, সেই ম্যাচটা দেখেই বোঝা গেছিলো যে কিথ লি ডাব্লিউডাব্লিউতে কত বড় সুপারস্টার হওয়ার পোটেনশিয়াল রাখে। কিন্তু তারপর থেকে আমরা দেখেছি তারপর থেকে কিথ লিকে ডাব্লিউডাব্লিউ সেইভাবে ব্যবহারও করেনি, আর কিথ লি ধীরে ধীরে ডাব্লিউডাব্লিউ থেকে হারিয়ে যায়। তারপর কিথ লি এইডাব্লিউতে গেছিলো, এইডাব্লিউ জয়েন করেছিল, কিন্তু সেখানেও তার সাথে ভালো কিছু হয় না। আর এখনও সম্ভবত কিথ লি এইডাব্লিউর সাথে আন্ডার কন্ট্রাক্টে ছিল, কিন্তু তাকে হয়তো সেইভাবে ইউজ করছিল না এইডাব্লিউ। আর রিসেন্টলি জানা গেছে বা রেসলিং ওয়ার্ল্ড এটাই এখন বিশ্বাস করছে যে কিথ লি হয়তো রেসলিং থেকে ডান হয়ে গেছে, মানে কিথ লি রেসলিং থেকে রিটায়ার হয়ে গেছে। সে হয়তোই বা ফিউচারে আবার কোনো দিন ইনরিংয়ে কম্পিট করবে বা কোনো ম্যাচে কম্পিট করবে। মানে সোজা কথায় রেসলিং ওয়ার্ল্ড এখন এটাই বিশ্বাস করছে যে কিথ লি রেসলিং কেরিয়ার শেষ হয়ে গেছে বা কিথ লি রেসলিং থেকে রিটায়ার হয়ে গেছে। আর তার থেকেও বড় ব্যাপার হলো কিথ লির যে পার্টনার ছিল বা বউ ছিল বা যে ওয়াইফ ছিল, যে হচ্ছে আমাদের ডাব্লিউডাব্লিউর মিচেন, মানে মিয়া ইএম বলে যাকে আগে আমরা চিনতাম, সেই মিচেনের সাথেও কিথ লির রিসেন্টলি ডিভোর্স হয়ে গেছে। মানে তারা এতদিন একসাথে ছিল, এখন তারাও আর একসাথে থাকে না। মানে সত্যি কথা বলতে গেলে এখন কিথ লির সব দিক থেকেই সময় খারাপ যাচ্ছে। তো দেখা যাক, আশা করি কিথ লি এই সময়টা থেকে খুব তাড়াতাড়ি রিকভার করে যাবে। কিন্তু কিথ লিও যেই সুপারস্টার হতে পারতো বা যেই সুপারস্টার হওয়ার পোটেনশিয়াল কিথ লির মধ্যে ছিল, আমি তো বলবো কিথ লির কেরিয়ার একদমই সেই দিকে যায়নি, আর কিথ লির কেরিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেছে। এবার কথা বলা যাক এই উইকেন্ডে, মানে এই রবিবার সকালে ভোর 5:30 থেকে আমরা যে স্যাটারডে নাইটস মেন ইভেন্ট দেখতে পাবো, যেটা হবে সনি লিভ অ্যাপ এবং সনি স্পোর্টসের অন্যান্য চ্যানেলে, যেমন সনি 10-1, সনি 10-3, সনি 10-1 এইচডি, সনি 10-3 এইচডি। এখানেই আমরা ভারতে, মানে যেখানে আগে ডাব্লিউডাব্লিউ টেলিকাস্ট আমরা দেখতে পেতাম, সেই চ্যানেলগুলোতেই আমরা স্যাটারডে নাইটস মেন ইভেন্টও দেখতে পাবো। আর যারা বাংলাদেশ থেকে দেখবে তারা সম্ভবত সকাল 6টা থেকে স্যাটারডে নাইটস মেন ইভেন্ট লাইভ দেখতে পাবে এই রবিবার। মানে অ্যাকচুয়ালি তো হবে শনিবার আমেরিকান সময় অনুযায়ী, কিন্তু আমাদের এখানে সেটা টেলিকাস্ট হবে রবিবার সকালে বা রবিবার ভোরবেলায়, ভারতে 5:30 থেকে আর বাংলাদেশে 6টা থেকে। তো যাই হোক না কেন, সেই স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য ডাব্লিউডাব্লিউ যে ম্যাচগুলো অ্যানাউন্স করেছে, চলো চট করে একবার সেই ম্যাচগুলোর রেজাল্ট প্রেডিক্ট করার চেষ্টা করা যাক। এমনিও স্যাটারডে নাইটস মেন ইভেন্টকে নিয়ে তোমাদের আমি জানি সেরকম কোনো ইন্টারেস্ট নেই, তাই আমিও বেশি সময় তোমাদের নষ্ট করবো না। যার মধ্যে একটা ম্যাচ হচ্ছে ড্যান হজন ভার্সেস জেডি ম্যাকডোনার মধ্যে। এবার এই ম্যাচটাকে নিয়ে আমি কী বলবো, আমরা জানি যে ড্যান হজনের এখন ডাব্লিউডাব্লিউতে একটা উইনিং স্ট্রিক চলছে, আর কোনো না কোনোভাবে এই ম্যাচেও ড্যান হজন জেডি ম্যাকডোনাকে কার্স করে দেবে, আর তারপর ড্যান হজন এই ম্যাচে জেডি ম্যাকডোনাকে হারিয়ে দেবে। তাছাড়া আমরা ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটা ম্যাচ দেখতে পাবো, যেখানে আমাদের কারেন্ট ডাব্লিউডাব্লিউ ওমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স পেজ অ্যান্ড ব্রি বেলে তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে
ফেটাল ইনফ্লুয়েন্সের লাইনি রেড এবং ফেলন হেনলির এগেনস্টে। তো তাদের এগেনস্টে তারা তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করতে চলেছে। আর আমার মনে হয় এইখানে ডাব্লিউডাব্লিউ একটা টাইটেল চেঞ্জ আমাদের দেখাতে পারে। তার কারণ আছে, তার কারণ হচ্ছে আমার মনে হয় এবার একটু ব্রি বেলা আর পেজকে আলাদা করা উচিত, আর তাদেরকে সিঙ্গেল সুপারস্টারের মতো ইউজ করা উচিত। ট্যাগ টিমে আর কতদিনই বা আটকে রাখবে। আর আমার মনে হয় যেহেতু ফ্যাটাল ইনফ্লুয়েন্সকে ডাব্লিউডাব্লিউ একটু মানে বড় ফ্যাকশন হিসেবে দেখাতে চাইছে বা ডাব্লিউডাব্লিউর ফিউচার হিসেবে দেখাতে চাইছে, তো তাদেরকে অন্তত এখন ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ দিয়ে দেওয়া উচিত। কারণ যেহেতু তাদেরকে ট্যাগ টিম হিসেবে আগে এগিয়ে নিয়ে যাওয়ার প্ল্যান আছে, তো এখন তাদেরকে চ্যাম্পিয়নশিপ দিয়ে তাদের রেলিভেন্সিকে আর একটু বাড়ানো যেতে পারে। তো সেই কারণে আমার মনে হয় এখানে আমরা সম্ভবত একটা টাইটেল চেঞ্জ দেখতে পেতে পারি। আর লাইনি রেড আর ফ্যালন হেনলি এখানে সম্ভবত নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে আসতে পারে। আর যেহেতু তারা হিল, তারা তাদের হিল ট্যাকটিক্স তো ইউজ করবেই, তো এখানে একটা টাইটেল চেঞ্জ আমরা দেখতে পেতে পারি। এছাড়া আমরা বেলি ভার্সেস লায়রা ভ্যালকাইরিয়ার মধ্যে একটা ম্যাচ দেখতে চলেছি। এবার এই ম্যাচেও আমার মনে হয় যেহেতু লায়রা ভ্যালকাইরিয়া রিসেন্টলি হিল টার্ন হয়েছে, আর তার এখন মানে হিল টার্ন হওয়ার পর থেকে বেলির উপর আপার হ্যান্ড আছে, তাই এটা যেহেতু তাদের মধ্যে প্রথম ম্যাচ, আর আমার মনে হয় এই রাইভালরিটা আর একটু স্ট্রেচ হবে বা একটু লম্বা হবে, মানে এটাই তাদের মধ্যে শেষ ম্যাচ না, প্রথম ম্যাচ কিন্তু শেষ ম্যাচ না। তো সেই কারণে আমার মনে হয় যে প্রথম ম্যাচে অন্তত ডাব্লিউডাব্লিউ বেলিকে হয়তো ভিক্টরি দিয়ে দেবে, মানে বেলি প্রথম ম্যাচটা জিতে যাবে, আর তারপর লায়রা ভ্যালকাইরিয়া বেলিকে আবার চেস করবে, আর এইভাবে তাদের এই যে রাইভালরিটা সেটা একটু কন্টিনিউ হবে বা একটু লম্বা চলবে। সম্ভবত সামার স্ল্যামে তাদের মধ্যে একটা রিম্যাচও হতে পারে, বা সামার স্ল্যামের পরেও তাদের মধ্যে রাইভালরিটা একটু স্ট্রেচ হতে পারে, আর ফাইনালি গিয়ে হয়তো লায়রা ভ্যালকাইরিয়া ভিক্টরি পাবে। কিন্তু যেহেতু স্যাটারডে নাইটস মেন ইভেন্টে তাদের প্রথম ম্যাচ হতে চলেছে, আমার প্রেডিকশন এই ম্যাচে বেলির সাথে থাকছে, আর আমার মনে হয় বেলি এই ম্যাচে লায়রা ভ্যালকাইরিয়াকে হারাতে চলেছে। এছাড়া যেমন বললাম, আমরা আমাদের ওটিসি রোমান রেন্সকেও দেখতে চলেছি, যেখানে রোমান রেন্স জ্যালেন ব্রনসনকে ইনভাইট করেছে কোনো একটা সেগমেন্টে। এবার সেই সেগমেন্টে কী হবে সেটা তো স্যাটারডে নাইটস মেন ইভেন্ট থেকেই বোঝা যাবে, যেটা নিয়ে আমি গতকালের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো সেখানে গিয়ে তোমরা একটু ভিডিওটা চেক আউট করতে পারো যে এই সেগমেন্টের কী কী হতে পারে, সেখানে আমি ভালো মতো আলোচনা করেছি। তো এই একটা সেগমেন্ট আমরা দেখতে পাবো। আর যদি মেন ইভেন্টের কথা বলা হয়, তো মেন ইভেন্টে আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো, যেখানে একদিকে থাকবে কোডি রোডস আর সিএম পাঙ্ক, আর আরেকদিকে থাকবে গান্থার আর স্যামি জেন। এবার গান্থার আর স্যামি জেনের সময় তো এমনিও ভালো চলছে না, আর গান্থারের সাথে সম্ভবত নিক অল্ডিসের একটা ম্যাচ আমরা সামার স্ল্যামে দেখতে পেতে পারি। তো সেইটার শুরু হয়তো স্যাটারডে নাইটস মেন ইভেন্ট থেকে হতে পারে, যেখানে নিক অল্ডিস সম্ভবত এই ম্যাচে কোনোভাবে ইন্টারফেয়ার করতে পারে, বা এমনিও স্যামি জেন আর গান্থারের যুগলবন্দি কীভাবে বসবে সেটা একটা ডাউটের ব্যাপার, কারণ তাদের দুজনেরই সময় এখন খারাপ যাচ্ছে। আর ওই দিক থেকে কোডি রোডস আর সিএম পাঙ্ক, তাদের মধ্যেও সামার স্ল্যামে একটা বড় ম্যাচ হতে চলেছে। তো তাদের মধ্যেও কেমিস্ট্রিটা দেখা ইন্টারেস্টিং হবে, কারণ এমনি তো লাইভ ইভেন্টে তারা দুজন একদম গলায় গলায় বন্ধুত্ব দেখাচ্ছে, কিন্তু আমরা জানি যখন ডাব্লিউডাব্লিউ টেলিভিশনের কথা আসবে তখন সেখানে তাদের মধ্যে একটু হলেও ইন্টেন্সিটি তো দেখাতে হবে, তাই তাদের মধ্যেও আমরা কিছু মতবিরোধ দেখতে পেতে পারি। কিন্তু তবুও আমার মনে হয় আলটিমেটলি এই ম্যাচে কোডি রোডস আর সিএম পাঙ্ক জিতে যাবে, কারণ ডাব্লিউডাব্লিউ তাদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নকে মানে আনডিসপিউটেড চ্যাম্পিয়নকে সামার স্ল্যামের আগে অন্তত হারাতে চাইবে না। তো সেই কারণে আমার মনে হয় যে সিএম পাঙ্ক আর কোডি রোডস এই ম্যাচে জিতেতেও যাবে, কিন্তু জিতে যাওয়ার পর তাদের মধ্যে মানে একটু ইন্টেন্সিটিটা দেখানো যেতে পারে, বা তাদের মধ্যে কোনো একটা ফেস অফ বা তাদের মধ্যে একটু হাতাহাতিও দেখানো যেতে পারে, যার ফলে তাদের সামার স্ল্যামের ম্যাচটা একটু বেশি হাইপ আপ হয়ে যাবে। আর ওই দিক থেকে যেমন বললাম, স্যামিজেনের সময় তো এমনিই খারাপ চলছে, আর গান্থারের সাথে যেহেতু নিক অল্ডিসের রাইভালরি চলতে পারে, তো সেই একটা অ্যাঙ্গেল দেখানো যেতে পারে। মানে মোট কথায় এই ম্যাচের উইনার আমার পক্ষে হতে চলেছে সিএম পাঙ্ক আর কোডি রোডস, আর আমার প্রেডিকশনও তাদের সাথেই থাকছে। তো এই ছিল স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য আমার প্রত্যেকটা ম্যাচের পার্সোনাল রেজাল্ট প্রেডিকশন। আবারও বলছি, আমি পুরোপুরি ঠিকও হতে পারি বা পুরোপুরি ভুলও হতে পারি, দেখা যাক আমার কটা প্রেডিকশন ঠিক হয় কটা প্রেডিকশন ভুল হয়। কিন্তু হ্যাঁ, তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে তোমাদের প্রেডিকশন কি স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য। যদিও জানি তোমরা অতটা ইন্টারেস্টেড নেই এই ইভেন্টের জন্য, কিন্তু তবু স্যাটারডে নাইটস মেন ইভেন্টের জন্য তোমাদের প্রেডিকশন তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে অবশ্যই বলো, আমিও একটু দেখতে চাই। আর ফাইনালি ভিডিও শেষ করার আগে যেমন প্রমিস করেছিলাম যে ডাব্লিউডাব্লিউতে এই মুহূর্তে রোমান রিংসের সেথ রলিন্স কত টাকা কামাচ্ছে সেটা তোমাদের বলে যাব। তো দেখো, অ্যাকর্ডিং টু টাইমস অফ ইন্ডিয়া, মানে টাইমস অফ ইন্ডিয়া একটা আর্টিকেল বের করেছে, যেখান থেকে জানা যাচ্ছে যে এই মুহূর্তে রোমান রিংসের যে এস্টিমেটেড নেট ওয়ার্থ সেটা হচ্ছে $20 মিলিয়ন। আর এর আগে রোমান রিংসের যে নেটওয়ার্ক ছিল সেটা অ্যারাউন্ড ছিল $14 মিলিয়ন, মানে $14 মিলিয়ন। আর এই মুহূর্তে রোমান রিংস ডাব্লিউডাব্লিউ হাইয়েস্ট পেড সুপারস্টার, যেটা আমি তোমাদের আগেও বলেছি। আর এই মুহূর্তে রোমান রিংসের অ্যানুয়াল ইনকাম হচ্ছে $15 মিলিয়ন অ্যাকর্ডিং টু টাইমস অফ ইন্ডিয়া। আর আমার মনে হয় এটা অনেক ক্ষেত্রে ঠিকও আছে, কারণ আমার এটাও মনে আছে যে রোমান রিংস একটা প্রোমোতে সেথ রলিন্সকে একটা কথা বলেছিল, যে কথাটার মেনশন সেথ রলিন্স রিসেন্টলিও করেছিল, যে রোমান রিংস হয়তো সেথ রলিন্সের থেকে কম কাজ করে কিন্তু সেথ রলিন্সের দ্বিগুণ ইনকাম করে। আর এই কথাটা যে সত্যি সেটা তোমরা এর পরের কথাটা শুনলেই জেনে যাবে, যেটা হচ্ছে সেথ রলিন্সের ইনকাম কত। তো অ্যাকর্ডিং টু টাইমস অফ ইন্ডিয়া সেথ রলিন্সের এই মুহূর্তে যে নেট ওর্থ, মানে এস্টিমেটেড নেট ওর্থ, সেটা হচ্ছে $9 মিলিয়ন থেকে $12 মিলিয়ন।
আর তাছাড়া এই মুহূর্তে সেথ রলিন্স ডাব্লিউডাব্লিউ থেকে যে স্যালারিটা পাচ্ছে সেটা হচ্ছে অ্যারাউন্ড $7 মিলিয়ন। মানে দেখো রোমান রিংসের $15 মিলিয়ন, সেখানে সেথ রলিন্সের $7 মিলিয়ন, মানে সেথ রলিন্সের দ্বিগুণিত হচ্ছে রোমান রিংসের। তো এই কথাটা রোমান রিংস একসময় সেথ রলিন্সকে বলেছিল, আর সেথ রলিন্সও রিসেন্টলি তাদের প্রোমোতে এই কথাটা মেনশনও করেছিল যে রোমান রিংস এই কথাটা তাকে একসময় বলেছিল যে সে তার থেকে কম কাজ করতে পারে কিন্তু টাকা তার থেকে দ্বিগুণ ইনকাম করছে। তো এই কথাটা একদিকে সত্যি। তো এই মুহূর্তে সেথ রলিন্সের ডাব্লিউডাব্লিউ স্যালারি হচ্ছে অ্যানুয়ালি $7 মিলিয়ন, আর সেখানেই রোমান রিংসের স্যালারি হচ্ছে অ্যানুয়ালি $15 মিলিয়ন, মানে বছরে এই স্যালারিটা আর কি। আর ডাব্লিউডাব্লিউ ছাড়া তারা আর কোথা থেকে কীভাবে টাকা কামাচ্ছে সেটাও টাইমস অফ ইন্ডিয়া বের করেছে, যেটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো এখান থেকে তোমরা জেনে যাবে যে রোমান রিংস আর সেথ রলিন্স ডাব্লিউডাব্লিউ ছাড়া আর কোথার থেকে কীভাবে টাকা ছাপাচ্ছে বা টাকা কামাচ্ছে। তো আশা করি তোমাদের এই একটা প্রশ্ন যেটা তোমরা অনেকেই আমাকে করতে, যে রোমান রিংস আর সেথ রলিন্স ডাব্লিউডাব্লিউ থেকে কত কামাচ্ছে বা কত টাকা কামাচ্ছে, তাদের স্যালারি কত, সেটার উত্তর আমি দিতে পেরেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিয়ে যাও। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা জানো কি করতে হবে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকে ফলো করতে চাইলে তার লিঙ্ক পেয়ে যাবে তোমরা ভিডিও ডিসক্রিপশনে, তো সেখান থেকে তোমরা আমাকে ফলো করেও আসতে পারো। এছাড়া তোমরা ভিডিওটাকে পারলে একটু হাইপ করে দিও, আর পারলে একটু তোমার বন্ধুদের সাথে যারা ডাব্লিউডাব্লিউ থেকে দেখে বা ইন্টারেস্ট আছে ডাব্লিউডাব্লিউর প্রতি, তাদের সাথে একটু শেয়ার করে দিও। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।